দেখো আজকে তোমাদের দুটো নোটস পড়বো। অনলাইনে তো প্র্যাকটিক্যাল হবে না, ওই জন্য দুটো আজকে একটু টাফ টাফ জিনিসগুলো জেনে নিই। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে CR Z, যেটা তোমাদের সিলেবাসে আছে এবং প্রায় প্রতিবারই পরীক্ষায় এখান থেকে একটা না একটা কোশ্চেন আসে। আর সেকেন্ড আর একটা জিনিস পড়বো সেটা হচ্ছে টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর, যেটা ওটা পরে যাচ্ছি। আগে এটা একটু জেনে নিই, সেটা হচ্ছে CR Z বা কোস্টাল রেগুলেশন জোন। এটা তোমাদের আগে ছিল না, এইবার আমরা ফার্স্ট এটা পড়বো। এখানে আমি অনেকগুলো ডায়াগ্রাম রেখেছি যেগুলো বুঝতে সুবিধা হবে। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা মেটেরিয়ালসও দিয়ে দিচ্ছি তোমাদের। একটা মিনিট, দেখো তাহলে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে CR Z বা কোস্টাল রেগুলেশন জোন। প্রথম আগে একটু বলে নিই, এই CR Z এটা কি। দেখো CR Z এর ফুল ফর্মটা দেখলে বুঝতে পারছি। প্রথম C ফর কোস্টাল, যেটা আর ফর রেগুলেশন, আর জেড ফর জোন। যদি আমাদের ইন্ডিয়ান ম্যাপটা দেখো, তাহলে ইন্ডিয়ান ম্যাপে দেখবে আমাদের ম্যাক্সিমাম পোর্শন যেটা, সেটা কোস্টাল লাইনকে শেয়ার করছে। মানে একদম গুজরাট থেকে শুরু করে এখান থেকে একদম পরপর যদি চলে আসো, তাহলে আমাদের পুরো সাউথ, তার সঙ্গে দেখো আমাদের ইস্টের ম্যাক্সিমাম যে স্টেটগুলো আছে, এটা কোস্টাল লাইনকে কী করছে, শেয়ার করছে। তাহলে এই যে এত বড় কোস্ট লাইন, যার অ্যাপ্রক্স যে লেন্থ সেটা হচ্ছে মোটামুটি মাথায় রেখো 7500 কিমি। তাহলে আমাদের ইন্ডিয়ান যে কোস্ট লাইন, তার অ্যাপ্রক্স লেন্থ কত, 7500 কিমি। আমি তো এইগুলো মেইনল্যান্ড বললাম, এই মেইনল্যান্ডগুলো ছাড়াও দেখবে আমাদের যে আইল্যান্ডগুলো আছে, অ্যাজ লাইক এই যে আন্দামান, তার সঙ্গে সঙ্গে লাক্ষাদ্বীপ, এরাও প্রচুর পরিমাণে কী করে, কোস্ট লাইনগুলো শেয়ার করে। এইবার আজকে আমাদের ইন্ডিয়া সাপেক্ষে দাঁড়িয়ে এই যে CR Z, এটা পড়াটা ভীষণভাবে জরুরি। তার কারণ মাথায় রেখো, আমরা এই CR Zটা কেন করবো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুলস। যখন কোনো দেশের পপুলেশন বেশি হবে, তখন মাথায় রেখো পপুলেশন বাড়লে এই কোস্ট লাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো বাড়বে। অ্যাক্টিভিটিগুলো কোনগুলো, সেগুলো ট্যুরিজম হতে পারে, অ্যাজ লাইক আমাদের পশ্চিমবঙ্গের যে দীঘাটা দেখবে খুবই ফেমাস, গোয়া হতে পারে। এছাড়াও দেখো পুরো গুজরাট থেকে শুরু করে এই যে কোস্ট লাইনটা, এখানে প্রচুর পরিমাণে প্রতি বছর কী আসে, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। যখন ট্যুরিস্টগুলো আসছে, এদেরকে সার্ভিসেস দেওয়ার জন্য প্রচুর পরিমাণে হোটেল হয়। তার সঙ্গে সঙ্গে দেখো অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কি বাড়ছে। এবার এখানে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যে বাস্তুতন্ত্র প্লাস আমরা সমুদ্রকে বাঁচাবো, এর মধ্যে যে ব্যালান্স করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রুলস নিয়ে এসছে, সেটা কি, কোস্টাল রেগুলেশন জোন। আর তার থেকে বড় কথা হচ্ছে, দেখো যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে, বড় বড় হোটেল, বড় বড় বিল্ডিংগুলো, সেগুলো সব কোস্ট লাইনের ধারেই হচ্ছে। এই জন্য এই CR Z যেটা, এটাকে একটা রুলস বলতে পারো বা রেগুলেশন বলতে পারো, এটা সব থেকে পুরো গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডিয়ার সাপেক্ষে। একটু আগেই দেখো যেটা বলছিলাম আমি, তাহলে আমরা কেন এই CR Z করব বা কোস্টাল রেগুলেশন জোন করব, যেটাকে একটা ছোট্ট ডায়াগ্রামের সাহায্যে দেওয়া আছে। দেখো ফার্স্ট মাথায় রেখো, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে জনসংখ্যা যেটা, সেটা কোস্টাল লাইনেই থাকে বা কোস্টাল পপুলেশন বলতে পারো। সেটা অ্যাপ্রক্স দেখো 171 মিলিয়ন। তাহলে এত পরিমাণ জনসংখ্যা যেটা কোথায় আছে, এই কোস্টাল লাইনের ধারেই আছে। তার সঙ্গে দেখো ইন্ডিয়ার যে কোস্ট লাইনটা, এটা অনেকটাই বড়, সেটা আগেই বললাম, অ্যাপ্রক্স কত, 7500। তার সঙ্গে দেখো আমাদের প্রচুর ধরনের অ্যাক্টিভিটি, যেমন যে ফিশিংগুলো হয়, এই ফিশিংগুলো সব কোথায় হচ্ছে, কোস্ট লাইন ধরে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত সেটেলমেন্টগুলো ডেভেলপ করছে, সেগুলো কাকে কেন্দ্র করে, এই কোস্ট লাইনকে কেন্দ্র করে, যার জন্য বাস্তুতন্ত্র ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। তাহলে এই বাস্তুতন্ত্র প্লাস ডেভেলপমেন্ট প্লাস মানুষের অ্যাক্টিভিটি, এইগুলোকে ঠিকঠাকভাবে করার জন্যই আমাদের যেটা দরকার, সেটাকে কি বলছি আমরা, CR Z বা কোস্টাল রেগুলেশন জোন। এটা মধ্য কথা যদি এক কথায় বলতে চাই, তাহলে CR Z হচ্ছে আমরা এখানে যে অ্যাক্টিভিটিগুলো করব, মানে সমুদ্রের এই যে কোস্ট লাইন বরাবর বা কোস্ট লাইনের সাইডে, সেগুলো কিভাবে করব বা কোন কোন রেস্ট্রিকশানগুলো আছে, এগুলোকেই কি বলছি আমরা, কোস্টাল রেগুলেশন জোন। দেন দেখো এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটির ভাগ দেওয়া আছে, সেগুলো পরেই যাচ্ছি। আমি পরপর একটু ছবিগুলোকে দেখিয়ে দিই। এই যে ছবিটার দিকে তাকাও, এখান থেকে এই যে পোর্শনটা, এটা হচ্ছে ওসান, আর এখান থেকে ল্যান্ড কী হচ্ছে, শুরু হচ্ছে। সব থেকে বড় সমস্যা যেটা, কেউ যদি মন্দারমণি যাও, দীঘাতে অনেকটা ভালো কিন্তু মন্দারমণি আরও বাজে। নিয়ম হচ্ছে মাথায় রেখো, এই কোস্ট লাইন থেকে, কোস্ট লাইন মানে যেখানে ল্যান্ড শেষ হচ্ছে আর সমুদ্র শুরু হচ্ছে, এই যে লাইনটা, এই লাইন থেকে একটা পার্টিকুলার তোমার ডিস্টেন্স দেওয়া থাকে,
যার মধ্যে আমরা কোনো ধরনের কনস্ট্রাকশন করতে পারবো না। ডিস্টেন্সগুলো কত সেটা আজকে পড়বো। আমরা ওই ডিস্টেন্সের পরে গিয়ে কনস্ট্রাকশনগুলো করতে হবে। কিন্তু মাথায় রেখো, এক শ্রেণীর মানুষ যারা নিজেদের লাভের জন্য ঠিক এই কোস্ট লাইনের মধ্যে গিয়ে কী করছে, তোমার কনস্ট্রাকশনগুলো করছে। আর যার ফলে দেখো এই যে হাই টাইডের সময় যে জলটা ল্যান্ডের দিকে আসছিলো সেটা আসতে পারছে না, যার জন্য প্রচুর পরিমাণে কী হচ্ছে, হ্যাম্পার হচ্ছে কোস্টাল ইকোসিস্টেম বলতে পারো, বা ওপরের যে সমস্ত তোমার মেরিন ইকোসিস্টেমগুলো আছে সেগুলো। যার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেস্ট্রিক্টেড এরিয়া বলতে পারো বা রেস্ট্রিক্টেড রুলস বলতে পারো, সেগুলো সব আজকে পরপর পরপর পড়বো। এর সঙ্গে আমি একটা বাংলা মেটেরিয়ালস দিয়ে দিয়েছি, এটাও দেখতে পারো। ফার্স্ট মাথায় রেখো কত সালে হয়েছিল, 1991-এ আমাদের ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষ করে সমুদ্র এবং তার উপকূলবর্তী যে ভূভাগ এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দেখো যে রুলসটা আনেন তার নাম কি, কোস্টাল রেগুলেশন জোন বা CRZ। তারপর দেখো 1972 জুন মাসে তোমার স্টকহোমে যে তোমার কনফারেন্সটা হয়েছিল, সেখানেও এই জিনিসটাকে বড় করে তোলা হয়েছিল। বিশেষ করে আমরা নর্মাল বাস্তুতন্ত্রের সঙ্গে সঙ্গে আমরা সমুদ্রের বাস্তুতন্ত্র কী করব, বাঁচাবো। তাহলে এইগুলোই পরপর পরপর আমরা একে একে পড়তে যাচ্ছি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই CRZকে 4টে টাইপসে ভাগ করেছে, মাথায় রেখো। তাহলে আমরা প্রথম CRZ কি সেটা জানলাম। সেকেন্ড চলে আসবো কি, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কটা জোনে ভাগ করেছে, সেটা হচ্ছে 4টে জোন। এই CRZ-1, CRZ-2, CRZ-3 আর CRZ-4। এবার মাথায় রেখো এই 1-2 এর মধ্যে আবার ফার্দারের ডিভিশন হয়েছে, হ্যাঁ, যেমন 1A 1B এগুলো পরে পড়ছি। তাহলে CRZ-এর কতগুলো ভাগ, 4টে, 1 2 3 আর 4। আর তার সাথে কয়েকটা ইনফরমেশান এই ছবির মধ্যে দেওয়া আছে, যেগুলো একটু দেখে নিতে পারো। যার মধ্যে দেখো এই যে 3600 দেখো তোমার ফিশিং ভিলেজ, শুধুমাত্র ফিশিং ভিলেজগুলো এই কোস্ট লাইনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, ভাবো। তার সঙ্গে সঙ্গে দেখো মেজর 12টা পোর্ট এবং মাইনর কত 185টা পোর্ট এই কোস্ট লাইনকে কেন্দ্র করে আছে, যেমন বিশাখাপত্তনম বলতে পারো, মুম্বাই বলতে পারো, গুজরাটের কান্ডালা বলতে পারো, আমাদের হলদিয়া, এইগুলো। আর তার সঙ্গে সঙ্গে দেখো 4120 স্কোয়ার কিমি ম্যানগ্রোভ, যেগুলো এই ম্যানগ্রোভগুলোও কিন্তু কোথাকে কাকে কেন্দ্র করে আছে, কোস্ট লাইনকে কেন্দ্র করে আছে। আর আমরা একটা জিনিস হয়তো ভুল করে ফেলি, আমরা ভাবি ম্যানগ্রোভ মানে হয়তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা এটা, একদমই না। ম্যানগ্রোভের ম্যাক্সিমাম পার্ট কিন্তু বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কিছু পোর্শন আছে। আর এই ম্যানগ্রোভ ছাড়াও এই যে কোস্ট লাইন বরাবর প্রচুর পরিমাণে কী পাবো, আমরা ম্যানগ্রোভগুলো পাবো। তা তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে CRZ কি, এর টাইপসগুলো দেয় ফার্স্ট। আর সেকেন্ড যেটা দেয়, আমরা CRZ কেন করবো, হ্যাঁ, তাহলে কেন করবো তার অ্যান্সারটা এখানকার মধ্যেই আছে, একদম সোজা ভাষায়। আমাদের যে প্রবলেমগুলো আসছে সে প্রবলেমগুলো থেকেই আমরা মানে বেরিয়ে আসার জন্য কি করব, কোস্টাল রেগুলেশন জোনটা করব। আর সেকেন্ড যে কোশ্চেনটা আসে টাইপসটা, এবার টাইপসটা আমি পরপর পরপর বলে যাচ্ছি, তোমাদেরকে ছবি দিয়ে বোঝাচ্ছি। দেখো CRZ-এর 4টে টাইপস, CRZ-1, CRZ-2, CRZ-3 আর CRZ-4। এবার 1 2 3 4 এইগুলো কি, দেখো 1-এর মধ্যে লেখা আছে ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া। ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া কোনটা, এই ছবির দিকে তাকাও। এই ছবির দিকে ফার্স্ট দেখো দুটো লাইন টানা আছে, এই যে এই লাইনটা, এইটাকে লো টাইড লাইন বলা হয়, হ্যাঁ। আর এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে হাই টাইড লাইন। আমি একটু বলে দিই, এই টার্মটা বারবার পাবে, HTL, যার ফুল ফর্ম হাই টাইড লাইন, হ্যাঁ। আর যদি এটা LTL হয় তাহলে লো টাইড লাইন। মাথায় রেখো, যখন জোয়ার চলছে সমুদ্রের জল সর্বাধিক এই পর্যন্ত ওঠে, আর ভাটার সময় জলটা কি সর্বাধিক এই পর্যন্ত নামে। তাহলে ঠিক এই মধ্যবর্তী যে জোনটা, এটাকে কি বলছি আমরা, CRZ-1, হ্যাঁ। এইবার দেখো CRZ-1টাকে এবার দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে 1A আর একটা 1B। 1B এর দিকে দেখো লেখা আছে, দেখো ইন্টারটাইডাল এরিয়া। ইন্টারটাইডাল মানে কি, মধ্যবর্তী। তাহলে একটু আগে যেটা বললাম, যতটুকু জল উঠছে জ্বরের সময় আর ভাটার সময় যতটুকু নামছে, তাহলে এই যে মধ্যবর্তী জোন যেটা, এটাকে কি বলছি আমরা, সেটা হচ্ছে CRZ-1। আর তার সঙ্গে দেখো 1-এর মধ্যে আরেকটা পট পড়ে, ইকো সেন্সিটিভ এরিয়া। ইকো সেন্সিটিভ এরিয়া কিন্তু এর মধ্যেই না, এর বাইরেও হতে পারে। এই যে এই জায়গাটা দেখো, এটা কোস্টলাইনের সাইডে, এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে না, তাহলে এইটা হচ্ছে একটা ইকো সেন্সিটিভ এরিয়া। তাহলে এটাকেও কার মধ্যে ফেলবো আমরা, CRZ-1। তাহলে পরীক্ষায় লেখার সময় আমরা CRZ 4টে ভাগ করলাম, 1-এর আবার দুটো ভাগ, একটা 1A 1B। 1A মানে হচ্ছে ইকো সেন্সিটিভ এরিয়া, যেটা কোস্টলাইন থেকে একটু ল্যান্ডের দিকে হতে পারে, যেখানে বিশেষত কার পরিমাণটা বেশি, ইকোসিস্টেমের পরিমাণটা বেশি থাকবে। আর 1B যেটা,
সেটা কোনটা? ইন্টারটাইডাল এরিয়া, মানে যেটা বললাম এই যে জায়গাটা। দেন দেখো CRZ2 যেটা এখানে বলেছে দেখো এরিয়া হুইচ হ্যাভ বিন ডেভেলপড আপ টু অর ক্লোজ টু দ্য শোর। এই জায়গাটা সব থেকে ডেঞ্জারাস, মাথায় রেখো। এই যে CRZ2 যেটা, এইটা কোনটা? এইটা হচ্ছে এই শোরের কাছে, এবং যেখানে ডেভেলপমেন্টটা কি হচ্ছে, ভীষণভাবেই বেশি হচ্ছে। দাদা, হ্যাঁ হ্যাঁ বলছি যে CRZ1A যেটা বললে ওটা হচ্ছে ইন্টারটাইডাল এরিয়া প্লাস হচ্ছে ওই যদি ইকো সেন্সিটিভ এরিয়া হয়, দুটোই তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুটোই। CRZ1 এর আবার দুটো ভাগ, একটা 1A 1B। হ্যাঁ, ওয়ান সিআরজেড, ওয়ান এ আর ওয়ান বিটা আরেকবার একটু বলুন তো। আমি বলে দিচ্ছি দেখো। সিআরজেড সিআরজেড 1B যেটা, 1Bটা হচ্ছে এই যে তোমার লোয়ার টাইড আর হাই টাইড, ঠিক এর মধ্যবর্তী হুম অঞ্চল। মানে আমরা যখন হুম সমুদ্রের সি বিচে স্নান করি, ভাটার সময় হুম দেখবে জলটা একটা নির্দিষ্ট দূর পর্যন্ত নেমে যাচ্ছে, আর জোয়ারের সময় সর্বাধিক একটা দূর পর্যন্ত উঠে আসছে। তাহলে এই যে মধ্যবর্তী যে জোনটা, এটাকে বলবো আমরা CRZ1B, মাথায় বি। থাকবে? হ্যাঁ। হুম এইবার দেখো, অনের মধ্যেই 1A যেটা আছে, এটা হচ্ছে কোস্টলাইনের সাইডেই হবে, কিন্তু যেখানে ইকোসেন্সিটিভ, ইকোসেন্সিটিভ মানে যেখানে ইকোসিস্টেমের পরিমাণটা বেশি, অ্যাজ লাইক তোমার গাছ হতে পারে বা অন্য কোনো বাস্তুতন্ত্র হতে পারে, এগুলো বেশি। হ্যাঁ, এটা। হুম হুম। তাহলে অনের মধ্যে দুটো ভাগ গেল। এবার এবার চলে এসো। CRZ2। হ্যাঁ, এবার যেটা যাবো CRZ2। দেখো CRZ2 যেটা, এইটা খুব ভালো করো, এইটা অনেকে গুলিয়ে ফেলো। CRZ2 যেটা, সেটা হচ্ছে তোমার কোস্ট লাইন থেকে একটু ল্যান্ডের দিকে হতে পারে, কিন্তু এর প্রধান শর্ত দেখো, যেটা ডেভেলপড হচ্ছে, যেটা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। আর ডেভেলপড হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ট্যুরিজম। যেমন একটা এক্সাম্পল তোমরা হয়তো জানো, বলো তো আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে আরবানাইজ স্টেট কে বলতে পারবে? সব থেকে আরবানাইজড, যার মধ্যে আরবানাইজেশন সব থেকে বেশি। হয়তো কেউ ভাবও নি অ্যান্সারটা কী হবে, বলো কেউ জানো? আরবানাইজ স্টেট, অনেকে হয়তো ভাবতে পারো মহারাষ্ট্র, অনেকে বলতে পারো কর্ণাটক, এগুলো কেউ না। আরবানাইজ স্টেট গোয়া, সব থেকে বেশি। এই যে এইটুকু একটা রাজ্য, যার আরবানাইজেশনের হার সব থেকে বেশি। তার একটাই কারণ, গোয়ার পুরোটা, গোয়ার দেখো কোনোভাবে এরা এগ্রিকালচার বা অন্য কাজে ওরা ডেভেলপ না, পুরোটাই ট্যুরিজমকে কেন্দ্র করে কি হয়েছে, এদের ডেভেলপমেন্ট হয়েছে। আর যখন ট্যুরিস্ট যাচ্ছে, আমাদের বড় একটাই থাকবে, সেটা হচ্ছে ট্যুরিজমকে আমরা ফেসিলিটিস দেবো, যার জন্য কি হচ্ছে এই ধরনের বড় বড় বিল্ডিংগুলো তো গড়ে উঠছে। তাহলে এই সমস্ত বিল্ডিংগুলো, এই যে জায়গাটা দেখো যেখানে গড়ে উঠছে, এই জোনগুলোকে কি বলবো আমরা? CRZ2। তাহলে একদম সিম্পল ভাষায়, CRZ2 এটা শোল লাইনের কাছে থাকবে, কিন্তু এই জায়গাটা বিল্ডিংয়ের পরিমাণ বেশি হবে, গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, এই জায়গাটা বিল্ডিংয়ের পরিমাণ বেশি হবে। যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্টারটাইডাল এরিয়া, বা যেখানে ইকোসেন্সিটিভ জোনটা বেশি থাকছে। আর 2 যেটা পড়ছি, 2 এর ক্ষেত্রে কি, এইটা আস্তে আস্তে কি হচ্ছে, আরবানাইজড হচ্ছে বা ডেভেলপড হচ্ছে। হ্যাঁ, কার জন্য? সেটা হচ্ছে তোমার ট্যুরিজমের জন্য হতে পারে, বা অন্যান্য কারণে হতে পারে। এইবার পরে যেটা আসবো সেটা হচ্ছে 3। CRZ3 কে আবার দুভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, 3A আর 3B। আর তারপর লাস্ট যেটা আছে তোমার 4। আমি 3-এর আগে 4টা বলে নিই, সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, 3-এর আগে 4টা বলে নিই, তোমাদের সুবিধা হবে। অ্যাকচুয়ালি দেখো, এই 4 যেটা, এই যে ব্লু কালার যেটা পাচ্ছ, মানে একদম সোজা ভাষায়, যে লো টাইড লাইন, আমি যেখান দিয়ে পেনটা নিয়ে যাচ্ছি, এই লো টাইড লাইন থেকে নিচের যে পোর্শনটা ব্লু কালারের, হ্যাঁ, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে কি বলবো আমরা? সেটা হচ্ছে তোমার CRZ4। এর একটা দেওয়া আছে, মাপ দেওয়া আছে দেখো, 12 নটিক্যাল মাইল ফ্রম দ্য লো টাইড টুয়ার্ড সি, কিন্তু ল্যান্ড না, এটা টুয়ার্ড সি, মানে লো টাইড লাইন থেকে সি এর দিকে। হ্যাঁ, মানে সোজা ভাষায় আমরা যদি বঙ্গোপসাগরে বা দীঘায় গিয়ে দাঁড়াই, দীঘায় সমুদ্রের দিকে মুখ করে তাকাবো, তাহলে একদম সি বিচ থেকে 12 নটিক্যাল মাইলস ভিতরের দিকে যেটা, তাকে কি বলবো আমরা? CRZ4। আর এটা ভীষণভাবে ভাইটাল, এই CRZ4টা ভীষণভাবে ভাইটাল। তার কারণ মাথায় রেখো, এই যে অ্যাকোয়াটিক যে লাইফগুলো হয় বা মেরিন যে ইকোসিস্টেমগুলো হয়, মেনলি কিন্তু এখানেই ডেভেলপ করে। তাহলে আমরা যদি এইগুলোকে ভালো করে সংরক্ষণ না দিতে পারি, তাহলে কিন্তু খুবই বাজে হবে। যেমন একটা এক্সাম্পল বলি তোমাদের, সবাই যেন, দুবাইতে পাম আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, যেটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম রহস্য বলতে পারো, যেটা পুরোপুরি সমুদ্রের মধ্যে। তাহলে ওই পাম আইল্যান্ডটা পড়ার শেষে কেউ গুগলে সার্চ করে দেখতে পারো, পুরো সমুদ্রের মধ্যে করা হয়েছে। তাহলে হয়তো ওটা আমাদের কিছুদিনের জন্য বিনোদন দিচ্ছে, কিন্তু পরিবেশের কিন্তু ভীষণভাবে ক্ষতি করছে। তাহলে আমাদের সেই সমস্ত দিকগুলোকে কী করতে হবে? মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে গুলিয়ে ফেলো না। এক
এক গেল, দুই গেল, চার গেল। এবার আসবো আমরা তিনে। দেখো তিনের ক্ষেত্রে যেটা বলেছে, দেখো তিনের ক্ষেত্রে আবার এ বি দুটো ভাগ করা আছে। হ্যাঁ, সিআরজেড থ্রি দেখো, এরিয়া হোয়ার দ্য পপুলেশন ডেন্সিটি ইজ মোর দ্যান কত, 2161 স্কোয়ার কিমি, এটা পাত 2011 সেন্সাসে। কোস্টাল লাইন বরাবর পপুলেশন ডেন্সিটি বেশি হওয়া স্বাভাবিক, তার কারণ আগেই বলেছি ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এই সিআর থ্রির জোনটা, থ্রির এ যেটা, এটা কিন্তু পার্টিকুলার না, যে কোনো জায়গায় হতে পারে, এটা এখানে হতে পারে আবার এখানেও হতে পারে। এর ক্রাইটেরিয়া কোনটা, পপুলেশন। হ্যাঁ, যেখানেই আমরা জনঘনত্ব কত পাবো, 2161 প্রতি বর্গ কিমিতে, সেটাই কি হবে, সিআরজেড তোমার থ্রি হবে। হ্যাঁ, এটা এর ভাগ যেটা। আর বি বলছে দেখো, এরিয়া উইথ পপুলেশন ডেন্সিটি লেস দ্যান 2161 পার স্কোয়ার কিমি অ্যাজ পার তোমার, এটা কত সেন্সাস 2011, ওটা একই জিনিস, সরি এটা আর দেখো না, এটাকেই দেখো। তাহলে একদম সিম্পল ভাষায়, যে সমস্ত অঞ্চলগুলোর পপুলেশন ডেন্সিটি 2161 স্কোয়ার কিমি বা তার বেশি, তাকেই কি বলছি আমরা, সিআরজেড থ্রির মধ্যে। তাহলে সেইগুলো কোনগুলো, এই সিআরজেড থ্রি দেখো আচ্ছা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু এখানেও হতে পারতো, এটা এখানেও হতে পারতো। তাহলে যেখানেই জনসংখ্যা বাড়বে বা বেশি হবে, সেটাই কার মধ্যে পড়বে, সিআরজেড থ্রির মধ্যে পড়বে। এইবার এই জোনটা পুরোপুরি কাছে হয় না কেন, তার একটা কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর রুলস আছে। যেমন তোমার 500 মিটারের মধ্যে কেউ সেটেলমেন্ট করতে পারবে না, বা কোনো হোটেল বা এগুলো করতে পারবে না, যার জন্য কি হচ্ছে, এগুলো একটু দূরে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কটা জোন পড়লাম, চারটে জোন পড়লাম। আর এই চারটে জোনকেই আমি একটু ডিটেলসে তোমাদেরকে এই নোটটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে সিআরজেড ওয়ান, সিআরজেড টু, সিআরজেড থ্রি আর সিআরজেড ফোর। তাহলে এই চারটে জোনকে আমরা পরপর 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 পর পড়ে যাব। হ্যাঁ, আর এখানে তোমার যেগুলো বললাম সেগুলোই লেখা আছে, সব থেকে বেস্ট ছবি যেগুলো বললাম ছবিগুলো দেখে পড়া, তাহলে আরও বেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বলো এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর না থাকলে আমি পরের পার্টটা এগোবো আস্তে আস্তে। হ্যাঁ, এই যতটুকু বললাম, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে। হ্যাঁ, আর এটা আমি রেকর্ড করে পাঠিয়েও দেবো, একবার দেখে নিও, তাহলে আশা করি হয়ে যাবে। তাহলে এই দুটো পার্ট আমাদের হয়ে গেল। দেন আমরা এই সিআরজেড, এই অঞ্চলের সমস্যাগুলো অনেক সময় দেখবে সিআরজেডের প্রবলেমগুলো জানতে চাই। হ্যাঁ, ওই প্রবলেমগুলো আমাদের এই নোটে প্রথমেই দেওয়া ছিল। হ্যাঁ, বা আমরা সিআরজেডটা কেন করব, এর অ্যান্সারগুলো দেখো এখানে লেখা আছে, আমি বলেও দিয়েছি তোমাদের। ফার্স্ট, এই যে জনবিস্ফোরণ বা অত্যাধিক চাপ, বিশেষ করে মাথায় রেখো আমাদের ইন্ডিয়ার মতো দেশে তুমি কোনো জায়গায় ফাঁকা পাবে না। যতটুকু জায়গা ফাঁকা আছে, আস্তে আস্তে যে হারে জনসংখ্যা বাড়ছে, সেইটুকু জায়গাও কি থাকবে না, ফাঁকা থাকবে না। যার জন্য এই পপুলেশনটা হচ্ছে একটা অন্যতম সমস্যা। সেকেন্ড, মাথায় রেখো আমাদের যে লবলম্ব যে উদ্ভিদগুলো আছে, অ্যাজ লাইক ম্যানগ্রোভগুলো, যার পরিমাণটা প্রচুর পরিমাণে কমে আসছে। এই যে আমফানের পর কি পরিমাণে তোমার ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে, সেটা কল্পনার বাইরে। আর ফোর্থ, যেটা সব থেকে বাজে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে ক্রমবর্ধমান নগর উন্নয়ন। মানে আমরা দিন দিন দেখবে একটা সেই মাতালের মতো, মানে আমাদের মধ্যে একটা নেশা চলে এসেছে যে আরবানাইজড করতে হবে। বাট এই আরবানাইজগুলো কতটা ক্ষতি, সেটা আমরা মানে ঘুরেও তাকাচ্ছি না। আর তার সঙ্গে দেখো উপকূল অঞ্চলে নির্মাণ কাজ, এই যে কেউ যদি রিসেন্টলি দীঘা যাও, দেখবে আমাদের গভর্নমেন্ট থেকে দীঘার সাইডগুলো পুরো কংক্রিট মার্বেল দিয়ে সাজানো হয়েছে, যেটা খুবই সুন্দর লাগবে। আমরা গিয়ে হয়তো ভাববো ট্যুরিস্টদের জন্য খুবই ভালো, একদমই। মানে আমিও গিয়েছিলাম, গিয়ে ভাবছিলাম না অনেকদিন পর একটা কাজ হয়েছে, কিন্তু যদি ডিপলি ভাবো, সেটা কিন্তু পুরোপুরি পরিবেশের বান্ধব না। তুমি যখন একটা কোস্ট লাইনকে কংক্রিট দিয়ে তুমি সাজিয়ে দিচ্ছ, বাঁধিয়ে দিচ্ছ, তখন দেখো ওখানকার ইকোসিস্টেমকে নষ্ট করছো। আর এই যে জলের একটা মাথায় রেখো, এটা যদি কোস্ট লাইন হয়, জলের একটা ফ্রি ফ্লো থাকা চাই। জলটা কিন্তু উঠবে, আবার ইচ্ছে মতো কি নামবে। যেই তুমি এখানে আটকে দিচ্ছ জলটাকে, সে কী করবে, উপর দিয়ে ছাপাবে। যার জন্য শুনেছিলে আমফানের সময় 2তলা হাইটের মানুষের জল উঠেছিল, এই ধরনের সমস্যাগুলো। তার সঙ্গে সঙ্গে দেখো যে পর্যটন শিল্পের প্রভাব, বিশেষ করে ট্যুরিজম যে ইন্ডাস্ট্রিগুলো হয়, তার জন্য কী হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো আসছে। এই যে আবর্জনা, এটা তো সবথেকে বড় সমস্যা। এই যে কঠিন বজ্র, যেটা একদিন একটা ছবি দেখছিলাম তোমার, ওটা মেবি আমাদের তোমার সমুদ্র নামটা আমার এক্স্যাক্ট দেখা হয়নি, কিন্তু ছবিটা এমনভাবে দেখিয়েছিল, তোমার সমুদ্র থেকে যখন জোয়ার আসছে, এত পরিমাণ প্লাস্টিকগুলো উঠে আসছে, মনে হবে কোনো একটা পৌরসভার নোংরা ফেলার জায়গা, সেটা কল্পনার বাইরে। আর তার সঙ্গে দেখো এই যে উপকূল অঞ্চলে খনিজ উত্তোলন, সড়ক নির্মাণ, এই প্রত্যেকটা জিনিস কি এখানকার একটা সমস্যার সৃষ্টি করছে। আর তার কারণ এই কোস্টাল এরিয়াটা সব থেকে সেন্সিটিভ। আমরা বলি না মানুষের গাল দেখবে, আমাদের হাতগুলো কিন্তু অতটা সেন্সিটিভ না, বাট এই যে গাল বা স্কিনগুলো, এগুলো কী হয়, সেন্সিটিভ। সেমভাবে
এই যে কোস্টাল যে লাইনগুলো সেগুলো কি প্রচুর পরিমাণে সেন্সিটিভ। তাহলে এইগুলো আমাদের এখানকার বড় বড় সমস্যা। আর তারপর আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেয়, সিআরজেড এর নিয়ন্ত্রিত কার্যগুলি, মানে কোন কোন কাজগুলো আমরা সিআরজেড এ করব বা কোন কোন কাজগুলো আমরা সিআরজেড এর এখানে করব না, এটা সব থেকে ভাইটাল যেটা। হ্যাঁ, এগুলো দেখো পরপর পরপর লেখা আছে, আমি বলে দিচ্ছি একবার। ফার্স্ট দেখো, উপকূলীয় অঞ্চলে নতুন শিল্প গড়ে তোলা যাবে না, একদম স্বাভাবিক। এইটা সব থেকে ভাইটাল। মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস হচ্ছে আমরা এই সিআরজেড বরাবর কোনো নিউ ইন্ডাস্ট্রি করবো না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যদি কোনো একটা ইন্ডাস্ট্রি আগে থেকে ছিল, ধর এর রুলসটা তো আর সে প্রথম থেকে নেই, রুলস হওয়ার আগে থেকে ছিল, তখন সেটাকে তুমি রিপেয়ার করতে পারো। কিন্তু কোনোভাবেই আমরা ইনসিস্ট করবো না এখানে নতুন একটা শিল্প হোক। তাহলে সেটা কি খুবই বাজে। হ্যাঁ, আমরা করতে পারি, এই কোস্টাল রেগুলেশন জোন থেকে ভিতরের দিকে করো, একটা ডিস্টেন্স মেনটেন করে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক এই কোস্ট লাইন বরাবর আমরা কোনো ধরনের নতুন ইন্ডাস্ট্রি গড়বো না। সেকেন্ড দেখো, যে সকল বস্তু উপকূল অঞ্চলের পরিবেশের পক্ষে দুর্যোগ বহুল, সেগুলোর উৎপাদন, সংরক্ষণ এবং নিক্ষেপণ বন্ধ করব। মানে যে সমস্ত, যেমন প্লাস্টিক হতে পারে, বা যে সমস্ত তোমার মেটেরিয়ালসগুলো মেরিন লাইফকে তোমার হ্যাম্পার করে, সেগুলো আমরা করব না। তার সঙ্গে দেখো, মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের নতুন কেন্দ্র স্থাপন বা পুরনো কেন্দ্রের সম্প্রসারণ ঘটালে চলবে না। এইটা ভাইটাল। অনেক সময় পড়তে গিয়ে ভাবে আমরা তো পিছিয়ে যাব আমরা যদি ফিশিং ইন্ডাস্ট্রিগুলো না করি। কিন্তু মাথায় রেখে এই ফিশিং ইন্ডাস্ট্রিগুলো যেগুলো করা হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওরা অনেক কনসার্ন, ওরা জানে কোথায় কী করলে ভালো হয়, কোথায় করলে খারাপ হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমরা দেখবে যেখানেই জায়গা পাচ্ছি সেখানে করে দিচ্ছি। ওই যে রোজ ভ্যালি, যেটা তোমার পুরোপুরি বন্ধ এখন দেবে চিট ফান্ডের জন্য, ওই রোজ ভ্যালির এটা আমাদের ইউনিভার্সিটি থেকে নিয়ে যাওয়া হয়েছিল পুরোপুরি সমুদ্রের মধ্যে। যখন হাই টাইড হয়, হাই টাইডের জলটা পুরো তোমার বেড পর্যন্ত চলে যায়, ভাবো। তাহলে এটা কোনো ধরনের, মানে কি বলবো, সিআরজেড বা তোমার যাই বলো না কেন, কাউকে মেনটেন করেনি, সেটা পুরো টাকা খাইয়ে। আর যার জন্য আমাদের এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। তারপর দেখো, এই নগর পুরসভা অথবা গৃহস্থলীর বর্জ্যগুলোকে কোনোভাবেই নিক্ষেপ করা যাবে না, সব থেকে বড় সমস্যা এটা। আমরা কি করি, সমুদ্রকে ভাবি সব থেকে বড় একটা গার্বেজ বলতে পারো, বা ডাস্টবিন বলতে পারো, যার জন্য এই ধরনের জিনিসগুলোকে আমরা সমুদ্রে বা তোমার নদীতে নিক্ষেপ করি। আর সেটা কোনোভাবেই করা যাবে না। তার কারণ এই যে আজকে CO2 বাড়ছে, এই CO2গুলোকে কমানোর একমাত্র পন্থা হচ্ছে তিনটে। সেটা হচ্ছে গাছ, ট্রি, সেকেন্ড হচ্ছে জল বা এই যে সমুদ্রের জলগুলো, আর থার্ড হচ্ছে ওপেন ল্যান্ড। তাহলে আমাদের পক্ষে ওপেন ল্যান্ড পসিবল না, কারণ এত জনসংখ্যা বেশি। আমরা গাছকেও কেটে দিচ্ছি। তাহলে অপশান একটাই, সেটা কি, জল। এবার জলগুলো যদি পরিশুদ্ধ না থাকে, তাহলে পৃথিবীর তাপমাত্রা তো বাড়বেই, ভাবো। এখন তোমার 43-44 হয়ে যাচ্ছে। দেন দেখো, যে নিচু জমি ভরাট করা, এটা কোনোভাবেই যাবে না। আর তারপর এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই যেগুলো হয়, সেগুলো কিন্তু এই বজ্র আকারে জমিয়ে রাখা চলবে না, মানে একদম সোজা ভাষায় যেগুলো আমাদের ক্ষতি করে এখানে। হ্যাঁ, আর সিআরজেড অঞ্চলের বালি, আকরিক বা এই ধরনের পদার্থগুলো উত্তোলন করা যাবে না। বাট আমরা দেখবে নদীর বালিকেও ছাড়ি না। আমাদের ওই যে তোমার প্রোমোটার বলতে পারো, বা কনস্ট্রাকশনের কাজের জন্য যে বালিগুলো নিয়ে আসা হয়, সেগুলো এখান থেকে নিয়ে আসা যাবে না। তার সঙ্গে সঙ্গে দেখো, সামুদ্রিক বাস্তুতান্ত্রিক দিক থেকে আমরা কি হব, মানে বিশেষ করে নির্মাণ কাজগুলোকে মানে অন্য জায়গায় নিয়ে যাব, বা এখানে তোমার নির্মাণ কাজ করবোই না। আর তার সঙ্গে দেখো, সমুদ্রের স্বাভাবিক গতিপথের প্রবাহ, কোনো নির্মাণ কাজ করা যাবে না। মানে একটা সমুদ্র যেভাবে ফ্লো হচ্ছে, তার ফ্লোটাকে আটকে সেখানে আমরা কোনো ধরনের কনস্ট্রাকশন করব না। সব থেকে বড় কথা হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন হলেই জনসংখ্যা বাড়বে, আর জনসংখ্যা বাড়লেই দূষণ বাড়বে। হ্যাঁ, আর ঊর্ধ্বজোয়ার নিম্ন জোয়ার রেখার মধ্যবর্তী স্থানে কোনো নির্মাণ কাজ করা চলবে না। কিন্তু এইটা প্রচুর পাবে আমাদের ইন্ডিয়াতে, প্রচুর পরিমাণে পাবে। ওই মানে জোয়ারের জল এসে তোমার ঘরে ঢুকছে এইগুলো। হ্যাঁ, আর তারপর সৌন্দর্যায়ন বা বিনোদনের উদ্দেশ্যে এই প্রাকৃতিকভাবে সৃষ্ট বালি বা টিলার কোনো পরিবর্তন করা যাবে না। আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য যে মার্বেল করে দিচ্ছি, বা কোনো একটা তোমার ধরো যে স্যান্ড ডিউনগুলো আছে, এগুলোকে কংক্রিট করে দিচ্ছি, এইভাবে করা যাবে না। হ্যাঁ, তাহলে এইগুলো কি রেস্ট্রিক্টেড। তাহলে আমাদের সিআরজেড যেটা, এটা এখান থেকে হয়ে গেল। কোশ্চেন যেগুলো আসে আবারও বলছি, সিআরজেড কি, বিশেষ করে সিআরজেডের রুলসের যে 4টে টাইপস, এই 4টে টাইপস আসে। আর তার সঙ্গে সঙ্গে এখানকার সমস্যাগুলো কি কি, আর আমরা কোন কাজ করব কোন কাজ করব না, মানে অ্যাক্টিভিটিগুলো কি কি, সেগুলো জানতে চাই। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন